ঘটনাটির সময় ২০২০ সাল, খুব বেশি দিন আগের নয়। আর লাশ কালাম ভাইয়ের প্রকৃত নাম আসলে মোহাম্মদ আবুল কালাম। উনি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ধরনের বিশেষ করে যে লাশগুলো বা যে মানুষগুলো অপমৃত্যু হয় যাদের, এই সমস্ত লাশগুলো মানে নিয়ে আসার জন্য পুলিশ এই কালাম ভাইকে খবর দেন। কালাম ভাই সেই লাশগুলো সংগ্রহ করে এবং রাজবাড়িতে নিয়ে যায়। রাজবাড়িতে নিয়ে যাওয়ার পর সেটা পোস্টমর্টেম করার পরে আবার এই লাশগুলো তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এটি উনি মাঝে মাঝে করেন, তবে এটি কিন্তু ওনার একমাত্র পেশা নয়। উনি ওই গোয়ালন্দ বাজারের কাছে জামতলা নামে একটা জায়গা আছে, এই জামতলা এই জায়গাতে ওনার একটা চায়ের দোকান রয়েছে। অসাধারণ সুন্দর চা বানানোর হাত ওনার। আমি নিজেও সে চা খেয়েছি এবং আমাদের কয়েকজন লিসেনার্সও ওনার পরিচয় পাওয়ার পর ওনার সাথে দেখা করেছেন, ওনার হাতে চা খেয়েছেন, যেটা উনি আমাকে পরবর্তীতে বলেছেন। তো যাই হোক, ২০২০ সালের কোনো এক সকালে হঠাৎ করে গোয়ালন্দ থানার ওসি সাহেব কালাম ভাইকে ফোন করেন, একটি লাশ আনতে যেতে হবে। এটি উপজেলার নবগ্রাম ইউনিয়নের আতর চেয়ারম্যান ঘাট বাজারে। তো আতর চেয়ারম্যান ঘাট বাজারে যাওয়ার জন্য ছোট্ট একটি নদী পার হতে হয়। আসলে এটা নদী না, এটাকে নালা বলতে হবে। কারণ হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন ছোট ছোট মানে যখন বর্ষাকাল থাকে তখন ছোট ছোট নালার মতো সৃষ্টি হয় পানি বেশি থাকার কারণে। নর্মালি যখন শুকনো মৌসুম থাকে তখন সেখানে পায়ে হেঁটে, মোটরসাইকেলে, কখনো কখনো পিক আপ বা নসিমন করিমন এগুলো নিয়েও চলে যাওয়া যায়। তো যেহেতু তখন বর্ষাকাল ছিল, এই জন্য সে তখন গাড়ি নিয়ে সরাসরি যাওয়ার সুযোগ নেই। কালাম ভাইয়ের একটি পিক আপ আছে, যে পিক আপে উনি মাঝে মধ্যে এই লাশগুলো নিয়ে রাজবাড়ি লাশ কাটা ঘরে নিয়ে যান এবং আবার সেই লাশগুলো নিয়ে এসে তাদের পরিবারকে বুঝিয়ে দেন। তো ওসি সাহেবের ফোন পেয়ে তিনি তার ওই পিক আপটি নিয়ে এবং আরও যেই পুলিশের অন্য সদস্য যারা ছিল তারাও তাদের গাড়ি নিয়ে আতর চেয়ারম্যান ঘাট বাজারের দিকে যেতে থাকেন। একটি নির্দিষ্ট জায়গায় যাবার পর তখন তো আর গাড়ি নিয়ে ওই পাশে যাওয়া যাচ্ছে না। তখন পুলিশ সহ অন্যান্যরা যারা ছিলেন, কালাম ভাই ছিলেন, ওনারা একটি নৌকায় ওই ছোট্ট নালাটা পাড়ি দেন। পাড়ি দেওয়ার পরে সবাই মিলে চলে যান নির্দিষ্ট স্থানে। কালাম ভাইয়ের বর্ণনা অনুযায়ী এই লাশটি ছিল ৬ থেকে ৭ দিন আগে মারা যাওয়া একজন পুরুষ মানুষের লাশ। তাকে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছে যখন এই অপমৃত্যুর খবরটি আসে তখনই লাশ কালাম ভাইকে তারা সেখানে নিয়ে যান। লাশের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল, চেহারা দেখে চেনা যায় না এবং পচে ফুলে একাকার অবস্থা, প্রচন্ড দুর্গন্ধ। ডেড বডির যে প্যাকেট থাকে উপরে পুলিশ লেখা, এই প্যাকেটে লাশটিকে ঢোকানো হয়। কিন্তু ঢোকানোর পর একটা সমস্যা দেখা দিল, লাশের গায়ে মানে শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে এই লাশটির ধারের কাছে কেউ যেতে পারছিল না। মানে কেউ ধরার সাথে সাথে আবার রেখে দিচ্ছিল যে তারা সহ্য করতে পারতেছে না। এখন কালাম ভাইয়ের উপর দায়িত্ব পড়ে এই লাশটিকে নিয়ে যাওয়ার জন্য। তখন কালাম ভাই এই লাশটিকে নিজের কাঁধে উঠান এবং কাঁধে উঠিয়ে উনি লাশটি নিয়ে যেতে থাকেন। যখন লাশটি উনি কাঁধে নিয়ে পুলিশ সহ ওই ঘাটে আবার চলে আসেন, ঘাটে কিন্তু অনেকগুলো ট্রলার ছিল, কিন্তু কোনো ট্রলারই এই লাশ টানতে রাজি হয় না। সবাই বলে এই তো অল্প একটু, তো সামান্য একটু, এতটুকু পার করে দাও। কিন্তু কোনো ট্রলার যে মাঝিরা যারা ছিল, যে বোটম্যান ছিল, তারা বলে যে না, আমরা ট্রলারে লাশ টানি না। পুলিশরা যখন দেখলো যে কোনো ট্রলার মানে রাজি হচ্ছে না, সেখানকার যারা মাঝিরা রাজি হচ্ছে না, তখন এই মাঝিদেরকে পুলিশরা ধমকাতে থাকেন যাতে করে তারা ভয় পেয়ে নিয়ে যায়। কিন্তু ফল হয় উল্টো। এই ট্রলারে থাকা মাঝিরা মোটর স্টার্ট দিয়ে ট্রলার সেখান থেকে নিয়ে অন্যদিকে চলে যান। সেখানে কোনো ট্রলার আর ছিল না বললেই চলে, একটি ট্রলার শুধু ছিল। এই ট্রলারের মালিক বা যিনি মাঝি ওই সময় যারা ছিলেন, তার সাথে আবার কালাম ভাইয়ের খুব সম্পর্ক ভালো ছিল। কালাম ভাই খুব অনুনয় বিনয় করেন যে ভাই আপনি এটা নিয়ে চলেন। আর পুলিশরা যখন দেখে যে না, মানে ধমক দিয়ে লাভ হয়নি, তখন তারাও বেশ নরম সুরে তাকে রাজি করায়। সে রাজি হয়। লাশটি
লাশটিকে নিয়ে সবাই নদী পার হয়। নদী পার হওয়ার পরে কালাম ভাইয়ের পিকআপে লাশটিকে তোলা হয় এবং কালাম ভাই রাজবাড়িতে চলে যান। রাজবাড়ি লাশ কাটা ঘরে পোস্টমর্টেম করার পরে আবার একই জায়গায় ফিরে আসেন এবং একই ট্রলারে নিয়ে গিয়ে ওই লাশটি তার পরিবারকে বুঝিয়ে দেন। দাফন কাফন শেষ হয়। কালাম ভাই সারাটা দিন এই লাশ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই দিন বাড়িতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। রাত প্রায় 10টা কি 10:30 হয়ে যায়। উনি বাড়িতে ফিরে গোসল করে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে শুয়ে পড়ে। রাত তখন প্রায় 1টা কি 1:30 আনুমানিক। উনি আমাকে এক্সাক্ট সময় বলতে পারেননি, আনুমানিক একটা সময় বলেছিলেন। উনি বলছেন হঠাৎ দরজায় টোকার শব্দ, ঠক 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 শব্দ করে বলছে, কালাম ভাই বাড়িতে আছেন? কালাম ভাই? তখন কালাম ভাই কিন্তু একদম ঘুম ঘুম চলে আসছে, কারণ সারাটা দিন ওনার অনেক পরিশ্রম হয়েছে। তো কালাম ভাই ভিতর থেকে বলে ওঠে, কে? তখন বাইরে থেকে বলে ওঠে, আমি। কালাম ভাই বলে ওঠে, আমি কে? তখন বাইরের থেকে ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আমাকে চিনতে পারছেন না? আমাকেই তো নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলেন, আমাকেই তো টানাটানি করলেন, আমি এসেছি আপনার সাথে দেখা করতে। তখন কালাম ভাই চিন্তা করেন, এত রাত্রে কে এই রসিকতা করছে, কাকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। উনি আসলে মানে বিষয়টা বুঝতে পারছেন না শুরুর দিকে। তখন বলে যে, কে রে তুই, কাকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম? তখন ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আজকে সারাটা দিন যে লাশ নিয়ে ব্যস্ত ছিলেন, আমি সেই লাশ, আপনার সাথে আমি দেখা করতে এসেছি। কালাম ভাই তখন খুব বিরক্ত হন। চিন্তা করেন, এত রাত্রে আমার সাথে রসিকতা করার জন্য কে আসলো এখানে। তার স্ত্রী তখন কিন্তু এই কথোপকথন শুনছে, বাইরের ওই শব্দ তিনিও শুনছিলেন, তারও ঘুম ভেঙে যায়। তখন কালাম ভাই বলেন যে, তুমি থাকো, তার স্ত্রীকে বলে যে, তুমি থাকো, আমি দেখে আসি বাইরে আসলে কে আমাকে ডাকাডাকি করে, এত রাত্রে কে ডিস্টার্ব করে আমাকে, কে এই রসিকতা করছে, ঠাট্টা মশকরা করছে। তখন কালাম ভাই দরজা খুলে বাইরে বের হন। তিনি শুরুতে বাইরে কাউকে দেখতে পান না, কিন্তু বাইরে কাউকে দেখতে না পেলেও ওনার বাড়ির উঠোনে অদ্ভুত একটি জিনিস দেখতে পান। উনি দেখেন উঠোনের উপরে, মানে শূন্যের উপরে প্রায় 12-13 হাত উঁচুতে একটি কালো মেঘের মতো দেখা যাচ্ছে। মেঘ যেমন আমরা আকাশে দেখি, তুলোর মতো দেখা যায়, আবার কালো মেঘ যেমন দেখা যায়, ঠিক এরকম কালো মেঘের একটা টুকরো উঠোনের উপরে ভাসছে, শূন্যের উপরে। এবং উনি প্রথমে দেখে চিন্তা করেছে যে, আচ্ছা আমি কি ঠিক দেখছি নাকি মানে ঘুম থেকে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় এখন আছি, এই অবস্থা আমি চোখে ভুল দেখছি। কিন্তু উনি দেখেন যে উনি ঠিকই দেখছেন। হঠাৎ ওই মেঘের মধ্য থেকে একটি আওয়াজ ভেসে আসে, এই কালাম, এদিকে আয়। কালাম ভাই তখন তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। কালাম ভাই কিন্তু এমনিতে অনেক সাহসী একজন মানুষ, কারণ উনি রাত নাই দিন নাই যেভাবে লাশ টানেন, সাহস না থাকলে এটা সম্ভব নয়। আরো একটি বিষয় বলে রাখি, কালাম ভাই কিন্তু কোনো ধরনের কোনো নেশা করেন না। উনি চমৎকার একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, নামাজ কালাম পড়েন। উনি কোনো ধরনের নেশা করে লাশ টানেন না। তো যার কারণে এলাকায় ওনার একটা খুব ভালো নাম ডাক আছে। কিন্তু যেহেতু এক নামে চেনার জন্য, কালাম নামে আরো অনেকেই আছে, এই জন্য সবাই তাকে লাশ কালাম নামে চেনে। তো উনি তো মানে চিন্তা করেছে যে কি ব্যাপার, এভাবে আমাকে ভিতর থেকে ডাকছে। তো উনি আসলে খুব ভয় পেয়েছেন ওই সময়। এমনিতে কখনো লাশ টানাটানি করতে গিয়ে ভয় না পেলেও ওই সময় উনি মারাত্মক ভয় পান। তখন হঠাৎ উনি আরো দেখেন যে ওই মেঘের ভেতর থেকে কিছু একটা জিনিস বাইরে বের হয়ে আসছে, এবং ওনার ঘরের বারান্দায় কিন্তু লাইট ছিল এবং লাইটের আলো ছিল। এমনটা নয় যে অন্ধকারে বা চাঁদের আলোতে উনি দেখছেন, বিষয়টা এরকম নয়। উনি ওই লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যেই জিনিসটি ওই মেঘের মধ্য থেকে বের হয়ে এসেছে,
সেটি আর কেউ নয়, সত্যি আজকে যে লাশটি নিয়ে উনি সারাটা দিন কাটিয়েছেন, টানা হেঁচড়া করেছেন, এটি সেই লাশ। ওই লাশটি আস্তে আস্তে কালাম ভাইয়ের কাছে চলে আসে, কিন্তু কালাম ভাই তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। উনি সেখান থেকে দৌড়িয়ে পালাতেও পারছেন না, নড়াচড়াও করতে পারছেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই অবয়বটি তার যত কাছে আসছে তত ভয় পান উনি, এবং একটা সময় আর উনি ওনার সেন্স ধরে রাখতে পারেননি, অজ্ঞান হয়ে পড়ে যান। ওদিকে ঘরের ভেতর থেকে তার স্ত্রী চিন্তা করে, কি ব্যাপার, 5-7 মিনিট হয়ে যাচ্ছে, কোনো সারা শব্দ নাই। উনি আবার দেখার জন্য ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে দেখেন কালাম ভাই উঠোনের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। উনি বাড়ির অন্য সদস্যদেরকে ডাকাডাকি করেন, তারা উঠে আসে, কালাম ভাইকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফিরলেও উনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং ফরিদপুর মেডিকেলে বেশ কিছুদিন উনি ভর্তি ছিলেন। এই ঘটনার পরে কালাম ভাই আমাকে ফোন করেন। ফোন করার পরে তিনি আমাকে এই ঘটনাটি খুলে বলেন এবং এই ঘটনাটি প্রচার করতে বলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল কালাম ভাইয়ের সাথে ঘটনা, কিন্তু তার মানে এই নয় যে এই একটি ঘটনাই কালাম ভাইয়ের সাথে ঘটেছে। কালাম ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যত লাশ এ যাবৎকাল পর্যন্ত টেনেছেন বা নিয়েছেন, বা যাদের সাথে দেখা হয়েছে, যে লাশগুলোর সাথে, বিশেষ করে এই লাশগুলো লাশ কাটা ঘরে নেয়ার জন্য যে সমস্ত লাশগুলোর সাথে তার দেখা হয়েছে, উনি নাকি যখন রাত্রে একা একা হেঁটে যান, এই প্রত্যেকটি লাশ উনি দেখতে পান, যে তারা সবাই তার সাথে সাথে হাঁটছে। এটি আমার কথা নয়, এটি কালাম ভাইয়ের কথা। এবং কালাম ভাইয়ের আমি যে ইন্টারভিউটা নিয়েছিলাম, আপনারা অনেকেই সেই ইন্টারভিউটা দেখেছেন, যেটি ভূত.com এর ইউটিউব চ্যানেলে ইন্টারভিউটা রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। প্রিয় লিসেনার্স, কালাম ভাইয়ের আরও কিছু ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসব। আপনারা কেউ চাইলে কালাম ভাইয়ের সাথে দেখা করতে পারেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জামতলা নামক যে বাজারটা আছে, সেই বাজারেই কালাম ভাইয়ের চায়ের দোকান। এক নামে সবাই তাকে চেনে, লাশ কালাম বলে। কিন্তু লাশ কালাম বলে কালাম ভাইকে ভয় পাওয়ার কিছু নাই, উনি অসাধারণ ভালো একজন মানুষ। আর কালাম ভাইয়ের যে গাড়িটা রয়েছে, যে পিকআপটা রয়েছে, এই পিকআপ নিয়েও কিন্তু অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ছোট্ট বিষয় বলি, এই পিকআপে যখনই উনি কোনো ড্রাইভার রাখেন, এই ড্রাইভাররা 2 থেকে 3 দিনের বেশি কেউ এই গাড়ি চালাতে পারে না। কোনো এক অজ্ঞাত কারণে তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যান, এই পিকআপটা তারা আর চালান না। যদি বলা হয় যে কেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, তখন তারা বলে এই পিকআপ চালাবো না, এই পিকআপে সমস্যা আছে। কি সমস্যা? কোনো যান্ত্রিক সমস্যা? না, কোনো যান্ত্রিক সমস্যা না, অন্য সমস্যা। তারা ভয় পান, এই কারণে তারা এই গাড়িটা চালান না। প্রিয় লিসেনার্স, কালাম ভাইয়ের আরো ঘটনা নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।